This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল 8:30। আগামী আধ ঘন্টা একের পর এক বড় খবর ব্রেক করব আমরা। পিসিআর কে বলবো বিগলে দেখানোর জন্য বড় খবর এই মুহূর্তের। ফের বিস্ফোরক পোস্ট করেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনকে হুমকি মনোরঞ্জনের। দুদিন ধরেই আমরা দেখছি রীতিমতন সেখানে দ্বন্দ্ব চলছে একজন তৃণমূল নেত্রী আর একজন বিধায়কের মধ্যে। হুগলির যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনকে ফুলন দেবী বলার পরে ফের বিস্ফোরক পোস্ট করেছেন বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জন লিখেছেন, খবর মিলেছে রুনা খাতুন দলবল পাঠিয়ে আবার বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করিয়েছেন। আমি এখন কলকাতায়, এবার আমার পাল্টা দেওয়ার সময় এসেছে, অর্থাৎ হুঁশিয়ারির সুর। আসছি আমি বলাগড়ে, এবার খেলা জমে যাবে বলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কার উদ্দেশ্যে? একজন যুব তৃণমূল কংগ্রেস নেত্রীর উদ্দেশ্যে। এটা ফেসবুক পোস্ট দেখালাম। বিধায়ক বলছেন তার কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। ছবিটা দেখাই, দেখুন ছবি। সেই ছবি দেখাচ্ছি আমরা সবার আগে টিভি9 বাংলার পর্দায়। দেখুন, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। মনোরঞ্জন ব্যাপারী তিনি ফেসবুকে পোস্ট করেছেন তার যে পার্টি অফিস সেটা ভাঙচুর করা হয়েছে। দেখুন, ভাঙচুর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। মনোরঞ্জন ব্যাপারী ফেসবুকে দাবি করেছেন তার পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং তার নিশানে দলেরই একজন যুব তৃণমূল কংগ্রেস নেত্রী। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো। দেখলাম এমএলএ অফিস ভাঙচুর হয়েছে, সকালবেলা খবরটা শুনলাম, শুনে তাই দেখতে এলাম যে ভাঙচুরটা কীভাবে হয়েছে, কারা করেছে কি করেছে এই একমাত্র এমএলএ সাহেব বলতে হবে। মারধর করেছে আমাদের আসানপুরের আমাদের চম্পা মুখার্জির স্বামী সুরজিৎ মুখার্জিকে। কালকে রাত 11টার সময় মারধর হয়েছে। কর্মী হিসেবে আমি এটাকে ভালো চোখে নিচ্ছি না। ছবি দেখালাম, স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেটাও শোনালাম। পার্টি অফিস যেটা ভাঙচুর করা হয়েছে বিধায়ক কার্যালয় জিরাটে, তার সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী আশিক ইনসান। আশিক, ছবি দেখতে দেখতে কথা বলি। সেই কার্যালয়ে কিন্তু একেবারেই তছনছ করে দেওয়া হয়েছে এবং তোমাকে একটা জিনিস আমি দেখাবো যে বিধায়ক কার্যালয় লেখা, সেই লেখাতে মাটি লেপে দেওয়া হয়েছে। বিধায়কের যে নাম রয়েছে সেই নামে মাটি লেপে দেওয়া হয়েছে এবং এখানে যে দলীয় যে পতাকা, সেই পতাকাকেও ফেলে দেওয়া হয়েছে এবং পুরো যে বিধায়ক কার্যালয়টি সেটিকে কিন্তু একদম তছনছ করে যারা করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই পোস্ট করেছেন মনোরঞ্জন ব্যাপারী। পোস্ট করেই এই ঘটনা তিনি জানিয়েছে এবং দেখা যে তৃণমূল নেত্রী অর্থাৎ তিনি একেবারে সরাসরি নাম নিয়েছেন রুনা খাতুনের এবং তার দলবল এই ঘটনা ঘটিয়েছে। যদিও তার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি এবং বিধায়ক যেমনটা পোস্টে জানিয়েছেন যে তিনি বলাগড়ে আসবেন এবং তারপরে খেলা জমে যাবে। এখন স্থানীয় যারা বিধায়কের অনুগামী রয়েছেন তারা ঘটনাস্থলে এসছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। তারা কি বলছেন একটু শোনার চেষ্টা করবো। কি বলবেন এই ঘটনা? এই ঘটনা একেবারে অমানসিক। সামনের লোকসভার নির্বাচন, মনোরঞ্জন ব্যাপারী সঠিক কথা বলেছেন যে যারা দোষী তারা শাস্তি পাক এবং মনোরঞ্জন ব্যাপারী আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেছে বলাগড়ের বিধায়ক এবং কিছু মাটি মাফিয়া, কিছু বালি মাফিয়াদের বিরুদ্ধে উনি লড়াই করছে। এইভাবে গঙ্গার মাটি তোলা যাবে না। এই হচ্ছে রুনা খাতুনের। আশিক, নজর রাখো, বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি পোস্ট করেছেন তিনি বলাগড়ে যাবেন, খেলা জমে যাবে। নজর থাকবে আমাদের দিনভর এই খবরের দিকে। অন্যদিকে গতকাল আমাদের সহকর্মী প্রদীপ্তকান্তি ঘোষ কথা বলেছিলেন মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। তিনি যার দিকে বারংবার অভিযোগের আঙুল তুলছেন সেই তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী রুনা খাতুন, তিনি কি বলছেন। দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন, তাই এই অবস্থা। একদম তাই। দিদি মমতা ব্যানার্জি আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি কেমন মানুষ দিদি নিজে জানেন বলেই আমার উপর ভরসা রেখেছেন। মানুষ যখন আমাদের এসে বলছে যে আমার পাড়া দিয়ে 8,000 গাড়ি চলে মাটি বালির সময়, বলছে যে আমাদের সারা রাত ধরে গাড়ি চলে, আমরা ঘুমোতে পারি না, আমার বাচ্চারা ঘুমোতে পারে না, একটা কিছু করুন। তো যদি ন্যায় কাজ হবে দিনের বেলা করো, রাত গভীর কেন? বালি বন্ধ করেছি, যুগর বোর্ড আমি বন্ধ করেছি। রুনা খাতুন স্কুলে যায় না মাসের পর মাস, একদিনই গিয়ে সই মেরে বেতন তুলছে, বন্ধ করতে চেয়েছি। এই হচ্ছে আমার উপরের আক্রোশ।
আমার কাছে প্রশ্ন, আমার দুটো নিরাপত্তা রক্ষী, একটা বেঙ্গল দিয়েছে, একটা ক্যালকাটা দিয়েছে, প্রাণহানির আশঙ্কা করছে। একদম তাকে ডেকে কেন তুলে নেওয়া হলো? সেই রাত্রে, যে রাত্রেবেলায় তুলে নেওয়া হলো, সন্ধ্যেবেলায় তুলে নেওয়া হলো, সেই রাত্রে কি ওদের উদ্দেশ্য ছিল? যে একটা সিকিউরিটি মামার কাছে নেই, আর একটা সিকিউরিটিকে তুলে দিল, তাহলে ওই রাত্রে ওরা কি করতে চেয়েছিল? আমাকে এরকম অরক্ষিত করার উদ্দেশ্যটা কী ছিল? তাহলে ষড়যন্ত্রটা কত দূর? ষড়যন্ত্র কারা করছে? রুনা খাতুনরা? অবশ্যই তারা, তাছাড়া আবার কারা? অবশ্যই তারা। ওর স্বামী অরিজিৎ একজন গুন্ডা বিশেষ, তারা বলাগড়ে না গেলে তো উন্নয়ন বঞ্চিত হবে। বলাগড়ের মানুষ টিপে ধরবে টুটি। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা। আমার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আমার জেনারেশন এখানে, আমরা এখানে থাকবো। কোনো বহিরাগত আমার ওপর কি রেগে গেলেন, কি করলেন, সেটা নিয়ে বলাগড়বাসী আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। হতে পারে ওনার অনৈতিক কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, সেটা ওনার সমস্যা হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু আমার নামে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। ওপর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে এসে পড়ে। তাই আপনাকে আমি অনেক কথা চাইলেও বলতে পারছি না, কারণ আমি একজন শিক্ষিকা, একটা রুচি বোধ আছে। আমি জানি যার কাছে যেটা আছে সে সেটাই ছোড়ে। আপনার কাছে কাদা আছে, তাই আপনি কাদাই ছুটতে পারেন। কাকুর খবরে নজর রাখা যাক। অবশেষে বড় সাফল্য ইডির, নেওয়া হলো কাকুর কণ্ঠস্বরের নমুনা। জোকার ইএসআই হাসপাতালে সংগ্রহ করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা। গতকাল সন্ধ্যে এসএসকেএমে হঠাৎ তৎপরতা শুরু হয়ে যায় ইডির তরফ থেকে। জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। প্রায় 4.5 মাস পর এসএসকেএম থেকে বের করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। নানা টালবাহানায় আটকে ছিল কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। অ্যাম্বুলেন্সে করে রাত 9:55 জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণকে। জোকা ইএসআই আনার পর এমার্জেন্সি বিভাগে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডে ছিলেন 4 জন চিকিৎসক। মেডিকেল বোর্ডে ছিলেন মেডিসিন, কার্ডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রিক চিকিৎসক। এমার্জেন্সিতে প্রাথমিক কিছু পরীক্ষা হয় কাকুর, তারপরেই নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। আলাদা ঘরে একাধিকবার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় কাকুর। ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে সাউন্ডপ্রুফ ঘরে সংগ্রহ করা হয় নমুনা। রাত 12:03 তার গলার স্বরে নমুনা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়। কণ্ঠস্বরের এই নমুনা পাঠানো হবে ফরেন্সিক ল্যাবে। রাত 2:50 নাগাদ জোকা ইএসআই থেকে কাকুকে নিয়ে বেরোন ইডি আধিকারিকরা। রাত 3:20 এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে ফিরিয়ে আনা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। সন্ধ্যা 9:55 কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে। তার যে ভয়েস স্যাম্পেল, সেই ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য, এবং দীর্ঘ 1.5 ঘন্টার বেশি কিছু সময় ধরে তার ভয়েস স্যাম্পেল নেওয়ার যে প্রক্রিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, সেই প্রক্রিয়া পর্ব চলে। এবং রাত্রি 2:50 নাগাদ, প্রায় মধ্যরাত, সেই 2:50 নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হয় কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে। 3রা জানুয়ারি সন্ধ্যে 7টা থেকে যে নাটক শুরু হয়েছিল, যে প্রেক্ষাপট বা পালাবদল শুরু হয়েছিল, 4ঠা জানুয়ারি রাত্রি 2:55 সেই নাটকের জবনিকা ঘটল। সুজয় কৃষ্ণ ভদ্রের স্যাম্পেল অর্থাৎ ভয়েস স্যাম্পেল টেস্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে মধ্যরাত্রি প্রায় 3টের কিছু সময়, 2:50 কাছাকাছি সময়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে বেরিয়ে গেল জোকা ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স। ক্যামেরায় অরিত বাসুর সাথে অরিত্র, TV9 বাংলা। গতকাল সন্ধ্যে 7টা থেকে রাত প্রায় 3:30 পর্যন্ত যে টানটান মুহূর্ত আমরা দেখেছি এবং দেখিয়েছি, তা বোধহয় যে কোনো টেলিভিশনের সিরিয়ালকেও হার মানিয়ে দেয়। গোটা ঘটনা কি বলছে রাজনৈতিক মহল, শোনাবো। হাইকোর্ট বলছে অপরাধী ধরতে হবে, আমরা রাস্তায় নেমে বলছি চোর ধরো, জেল ভরো। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী G20 ডিনার থেকে এদের এই সেদিন যে বৈঠক হলো, বাইরে বলছে টাকা আদায় করছে দেশের লোককে, রাজ্যের লোককে, কিন্তু আসলে ভাইপোকে কীভাবে বাঁচাতে হয়, আর নাটক করছে যেন ভাইপো বিষয়ে ঝগড়া হচ্ছে। একটা কাকুর গলার স্বর নিতে 4 মাস লাগে, যেখানে বিচারপতি বারবার বলছেন যে ধরো, ডাকো, স্যাম্পল নাও, সেখানে সেই বিচারপতির বরকে ওরা মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। আর কাকুর একটা গলার স্বর নিতে গিয়ে এইটুকু হলো, তো চোরের মায়ের গলা বড়, এখন হচ্ছে চোরের পিসির গলা বড়। দেখুন, আদালত রায় দিয়েছে যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য প্রয়োজনীয় অন্যরকম ব্যবস্থা নিতে হবে। স্বাভাবিকভাবে তদন্তকারী সংস্থা সেই নির্দেশ অনুসারে কাজ করছে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল আজ না হয় কাল তদন্তকারী সংস্থা তার নিজের কাছে পৌঁছবেই,
যত চেষ্টা করুক না কেন সেটাকে রক্ষা করতে পারবে না। আমি জানি না যে কালীঘাটের কাকুরই ভয়েস স্যাম্পলের সাথে মূল মাথার ধরা পড়ার কতটা যোগ আছে, কিন্তু মূল মাথা আজ না হয় কাল ধরা পড়বেই, সে বিষয়ে আমি 100% আমি কনফিডেন্ট আছি। আর মনে রাখবেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন ধরা অনেক বেশি কঠিন, তবুও তারা যেভাবে সাকসেস রেট দেখিয়েছে, আমার বিশ্বাস যে এক্ষেত্রেও এর অন্যতা হবে না। তথ্য প্রমাণ যেদিকে নিয়ে যাবে সেদিকে ইডি গিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে, যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। কালীঘাটের কাকু ভিভিআইপি ট্রিটমেন্ট বোধহয় পেয়েছেন এসএসকেএমে, এমনটাই মনে করছেন যারা প্রত্যেকদিন যান গরিব মানুষ চিকিৎসা করাতে। তারা আর কি বলেছেন শোনাই পরপর। এই প্রক্রিয়াটা রাজনৈতিক কারণে এখানে ভর্তি রয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় বড় মাথাকে ধামাচাপা দিতে সুজয় কৃষ্ণ ভদ্রকে রাজনৈতিক কারণে কায়দা করে এখানে ভর্তি রাখা হয়েছে। এসএসকেএমের কর্তৃপক্ষের ভূমিকা, আমরা এটা তো আমরা বাংলার মানুষ, আমরা এটা ভালো চোখে নিচ্ছি না। আমরা তো খারাপভাবে দেখি, একজন অসুস্থ নয় তাকে বেডে ভর্তি নিয়ে এসেছে, আর আমরা সাধারণ মানুষ কত দূর দূর থেকে এসছে, কে মুর্শিদাবাদ, কে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, চারদিক থেকে লোক এসছে, তার দিকে কেউ ভর্তি বেড নেই বলে ছেড়ে দিচ্ছে, আর এখানে তাকে আজ 5-6 মাস ধরে এখানে রেখে দিয়েছে। উনি যা সুবিধা পাচ্ছে সেটা আমরা পাই না, কেন ওনার হাত আছে, আমাদের তো আর নেই। আমরা দিন রাত এসে পড়ে আছি এই ঠান্ডা ঘেটে, কিন্তু উনি এসে বেড পেয়ে গেল, আমরা ঠান্ডায় পড়ে আছি। কারণ আমাদের পেশেন্ট এখনো ট্রলির মধ্যে আছে। এই জাস্ট আসলাম, আমাদের লোককে লাইনে ওইখানে আমি দাঁড় করিয়ে এসেছি, কিন্তু ট্রলির মধ্যে আমাদের পেশেন্ট আছে। এখনো অবধি কোনো চেক আপ কোনো কিচ্ছু হয়নি। 11টা থেকে এইখানে এখনো অবধি আছি, রাত্রে ঘুম নেই। আর সুজয় কৃষ্ণ ভদ্র আরও জ্যোতিপ্রিয় মল্লিক যারা এসএসকেএম হসপিটালে এসে চান্স পেয়ে গেছে, আর সাধারণ গরিব মানুষ চান্স পাচ্ছে না, কি অসহায়, একটু পানীয় জল পর্যন্ত এসএসকেএম হসপিটালে নেই। সকালবেলায় বাথরুমের একটা লাইন পড়ে 5 টাকার বাটি পেতে ভাত খেতে হয়, ডিম ভাত দিদিমণি ঢাক ঢোল পিটিয়ে দেয়। কিন্তু এসএসকেএম হসপিটালে যে চোরেরা তাড়াতাড়ি চান্স পেয়ে যায়, এটা বাংলার একটা আমরা বলবো যে পিসি ভাইপোর নতুন কৃতিত্ব।